বসে যান আগের মতো। তো আমরা সবাই ক্যামেরা অন অফ করে রাখি। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা আমাকে জাস্ট একটু মেসেজ করে জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে, তো আমরা লাস্ট দিন যেগুলো দেখেছিলাম, আমি যদি এক নজরে বলি, আমরা লিড ক্যাম্পেইন দেখেছিলাম, আমরা কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স এগুলো কীভাবে করতে দেখেছিলাম, আমরা এবিও সিবিও অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তারপরে সিবিও হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ঠিক আছে, এই বিষয়গুলো দেখেছিলাম, ঠিক আছে। তারপরে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, দেন আমরা এবি টেস্টিং দেখেছিলাম, রাইট, এবি টেস্ট কীভাবে করতে হয়। তো এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করেছিলাম। এখন আসেন আজকে আমরা দেখব আপনাদের কি ফানেল করা, তারপর কাস্টমারের প্রকারভেদ, এই জিনিসগুলো ইয়া করা হয়েছিল, ক্লাস নেওয়া হয়েছিল। একটা থিওরি ক্লাস বলেছিলাম পরে করাবো, আর তো মনে হয় এটা করানো হয়নি। এইটা ফানেলের ক্লাস করা হয়েছিল? হয়নি। তো চলেন আমরা তাহলে ফানেল হয়নি মনে হয়। হ্যাঁ, ফানেল ক্লাস হয়নি, আমার এটাই মনে পড়তেছে। ফানেল ক্লাস হলে আমি এখানে অবশ্যই আপনাদেরকে মিরোতে ক্লাসটা নিতাম। মিরর এখানে যেহেতু কোনো ইনফরমেশন নেই ফানেল নিয়ে, দ্যাট মিনস আপনাদের ক্লাস হয়নি। ওকে, আপনাদের কি এইটা বোঝানো হয়েছিল, SWOT অ্যানালাইসিস? হ্যাঁ, এটা বোঝানো হয়েছিল। ঠিক আছে, ওকে, SWOT অ্যানালাইসিস আমরা বুঝিয়েছিলাম, প্রাইসিং সবই বোঝানো হয়েছিল। ওকে, তো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো মূল কনসেপ্ট থাকবে আমাদের ফানেল নিয়ে। তো ফানেল নিয়ে যদি আমরা আগে কনসেপ্ট বিল্ড আপ করতে চাই, আমাদের যেই কনসেপ্টটা সর্বপ্রথম বিল্ড আপ করতে হবে সেটা হলো কাস্টমারের প্রকারভেদ। কাস্টমার কত প্রকার হতে পারে অথবা কিভাবে কাস্টমারের অ্যাটিটিউডগুলো বিল্ড আপ হয়, সেই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য কাস্টমারকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। এটাকে বলা হয় কাস্টমার টেম্পারেচার। এটাকে বলা হয় কাস্টমার টেম্পারেচার। কাস্টমার টেম্পারেচারকে আমরা সিটি দিয়ে প্রকাশ করতে পারি সংক্ষেপে। কাস্টমার টেম্পারেচার আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগে আমরা ভাগ করে থাকি। এক নাম্বার হলো আমরা এই কাস্টমারকে বলে থাকি কোল্ড কাস্টমার, সি দ্বারা প্রকাশ করতেছে। 2 নাম্বার বলে থাকি আমরা ওয়ার্ম কাস্টমার। 3 নাম্বার বলে থাকি আমরা হট কাস্টমার, ঠিক আছে। তো এখন আসেন কোল্ড, ওয়ার্ম, হট, এই 3টার মধ্যে পার্থক্য কি। তো এটাকে আমরা এইভাবে না লিখে যদি আমরা এইটাকে এইভাবে দেই তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো আমাদের কাস্টমারের গ্রাফটা। উপরের দিকে থাকে হলো আপনার কোল্ড কাস্টমারের যেই অডিয়েন্সটা, মাঝ বরাবর থাকে আপনার ওয়ার্ম কাস্টমারের অডিয়েন্স, এবং একেবারে শেষের দিকে থাকে আপনার হলো হট কাস্টমারের অডিয়েন্স। এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে কোল্ড কাস্টমারের দিকে দেখেন অনেক বেশি পরিমাণ খোলা জায়গা, দ্যাট মিনস এখানে খোলা জায়গা দিয়ে আমরা বুঝতে পারতেছি এখানে অনেক বেশি পরিমাণ অডিয়েন্স আছে, বিগ অডিয়েন্স। ওয়ার্মে দেখেন তার তুলনায় কিছুটা কম জায়গা, দ্যাট মিনস এখানে অডিয়েন্সের পরিমাণ এখানে যা ছিল তার থেকে কম, ঠিক আছে, মানে একটা মিডিয়াম সাইজের একটা অডিয়েন্স আছে। এখানে যেহেতু স্পেস খুবই কম, দ্যাট মিনস এটা রিপ্রেজেন্ট করে খুবই কম পরিমাণ অডিয়েন্স, মানে স্মল অডিয়েন্স একটা, ঠিক আছে। এগুলো কিন্তু কোনো
মার্কেটিং এর টার্ম না, এটা আমি মাত্র আপনাদের জন্য ইউজ করলাম, বাট এটা কোনো কিন্তু অন্য জায়গায় ইউজ করা যাবে যে বিএ মানে বোঝা হলো বিগ অডিয়েন্স, এটা কিন্তু আসলে এইভাবে করে মিন করে না, ঠিক আছে? এটা কিন্তু আমি জাস্ট এমনি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বোঝাচ্ছি, বলতেছি আর কি। তো এখানে কোল্ড অডিয়েন্স আপনার সারা পৃথিবীর সবাই হতে পারে, কোনো সমস্যা নেই, বাট ওয়ার্ম অডিয়েন্স হবে আপনার টার্গেটেড অডিয়েন্স, আর হট অডিয়েন্স হবে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছে অথবা সবচাইতে মানে টার্গেটেড এবং সবচেয়ে পসিবল যারা কাস্টমার তারা হবে আপনার জন্য হট অডিয়েন্স অথবা হট কাস্টমার। আমি যদি এটাকে এইভাবে করে বোঝাই, মনে করেন আপনি হলো বাজারে গিয়েছেন। এখন আপনি বাজারে যদি যান, আপনাকে আমি আগে একটা অবস্থা দিই, আপনার বয়স 40 বছর, আপনি একজন পুরুষ, আপনি বাজারে গিয়েছেন বাজার করতে শুক্রবার, কিন্তু আপনি হলো এমন মানুষ যে খাসি অথবা যেটাকে আমরা ছাগল বলি আর কি, সেই মাংস খাই না, বা আপনি খান না আর কি, আপনি গরু পছন্দ করেন, আবার আপনি মুরগি খান না। তারপরে মনে করেন আপনি মাছের মধ্যে শুধুমাত্র ইলিশ মাছ খান আর হলো রুই মাছ খান, আর কোনো মাছ খান না। এখন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন যে বাজারে অনেক ধরনের মাছ, প্রায় 20 ধরনের মাছ আছে। তো সকল মাছ বিক্রেতার কাছে আপনি কিন্তু অডিয়েন্স, আপনি একজন পসিবল কাস্টমার হতে পারেন, বাট আপনি যেই কাস্টমারটা হবেন, আপনি কি ওই যে টোটাল 20 জন কাস্টমার, 20 জন যেই মাছ বিক্রেতা আছে অথবা 20 ধরনের যে মাছ বিক্রি করতেছে মানুষ, সবার কি আপনি কাস্টমার? সবার জন্য কি আপনি অডিয়েন্স? না, না। ওয়ার্ম অডিয়েন্স? তাও না। কোল্ড অডিয়েন্স সবার জন্য, কারণ সে তো জানে না যে আপনি শুধুমাত্র ইলিশ মাছ খান, আপনি শুধুমাত্র রুই মাছ খান, আর কোনো মাছ খান না, কারণ এই কারণে সবাই মনে করে আপনি তার অডিয়েন্স। এই কারণে দেখবেন মাছ বাজারে গেলে যদি মাছের একটু বাজারে ভিড় কম থাকে, তারা কিন্তু ডাকবে আপনাকে যে স্যার এদিকে আসেন, ভাই এদিকে আসেন, মামা এদিকে আসেন, টাটকা মাছ আছে, ভালো মাছ আছে, তাই না? এইভাবে করে তারা ডাকবে। তো আপনি কিন্তু সবার অডিয়েন্স। এখন মনে করেন একজন যে বোয়াল মাছ বিক্রি করতেছে, চিংড়ি মাছ বিক্রি করতেছে, সেও আপনাকে ডাকলো, বাট সে তো আপনার অডিয়েন্স, আপনি তো তার অডিয়েন্স না, অথবা আপনি তার কাস্টমার না। বাট একজন রুই মাছ বিক্রেতা যদি আপনাকে ডাকে, তখন আপনি যদি তার কাছে যান, একটা হলো এই মনে করেন একটা বাজার, মাছের বাজার, আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সবাই আপনাকে ডাকতেছে, সবার জন্য আপনি কোল্ড অডিয়েন্স অথবা কোল্ড কাস্টমার। আপনি যার ডাকে গিয়ে সাড়া দিলেন, সাড়া দিয়ে অথবা মাছটা একটু দেখতেছেন, মাছটা কি আজকের নাকি কালকের, নাকি তাজা, নাকি মাছটা ভালো নাকি, এই যে দেখাশোনা করতেছেন, একটু ইন্টারেস্ট দিচ্ছেন না ওই বিক্রেতার প্রতি। 20 জন ছিল বিক্রেতা, আপনি একজনের কাছে গিয়েছেন, দ্যাট মিনস কি ওইজন একটু আপনার কাছে ইম্পর্টেন্স পেলো, দ্যাট মিনস আপনি সেখানে একটু ইমপ্রেশন দিচ্ছেন, একটু এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন তার সাথে। অথবা আপনাকে আমি যদি এইভাবেও বলি যে আপনি তার মাছের প্রতি ইন্টারেস্ট হচ্ছেন, কারণ এই ধরনের মাছ আপনি খেয়ে থাকেন, এই কারণে ওই একজন, অথবা আপনি কি শুধুমাত্র এক দোকানে গিয়ে মাছ কিনে চলে আসেন, ব্যাপারটা কি এরকম হয়? হয় না, হয়তো বা আপনি 2-3 দোকানে গিয়ে আপনি ভালো মাছটা কিনে, তাহলে এই যে 2-3 জনের কাছে যাচ্ছেন, এই 20 জনের থেকে 2-3 জন হবে, 2-3 জনের কাছে আপনি একজন ওয়ার্ম কাস্টমার, মানে আপনি তাদের কাছে একটা আগ্রহ প্রকাশ করেছেন, একটা ইন্টারেস্ট প্রকাশ করেছেন, অ্যাকশন নিবেন এমনটা ভাব প্রকাশ করেছেন। এই কারণে তারা আপনাকে ধরবে হলো ওয়ার্ম অডিয়েন্স, আর বাকিদের কাছে আপনি একজন কোল্ড অডিয়েন্স। এখন আপনি তার কাছে কোল্ড অডিয়েন্স, যে হয়তো বা বোয়াল মাছ বিক্রি করতেছে, চিংড়ি মাছ বিক্রি করতেছে, অথবা কই মাছ বিক্রি করতেছে, ঠিক আছে, বাট অন্য একজন তো আবার চিংড়ি মাছ পছন্দ করতে পারে, সে হবে তার জন্য আবার ওয়ার্ম অডিয়েন্স। পার্থক্যগুলো বুঝতে পারতেছি, তাই না? দেন হট অডিয়েন্স আপনি কার হবেন? যার কাছ থেকে ফাইনালি আপনি প্রোডাক্টটা পারচেজ করেছেন, সে আপনাকে ধরে নেবে হট অডিয়েন্স। ক্লিয়ার? এখন আসেন এইটাকে আমরা একটু অনলাইনের দিক থেকে চিন্তা করি, আমরা এতক্ষণ চিন্তা করব অফলাইনের দিক থেকে, এখন আসেন অনলাইন মার্কেটের ব্যাপারটা কিভাবে কাজ করে। অনলাইন মার্কেটের ব্যাপারটা যেভাবে কাজ করে, অনলাইন মার্কেটে যেভাবে কাজ করে, আমি যদি একটু স্ক্রল করি, এই যে ধরেন আমি এখানে স্ক্রল করতেছি, দেখি কোনো অ্যাড দেখতে পাই কিনা।
এই দেখেন একটা অ্যাড দেখলাম। এখন যদি আমার এই অ্যাডটা দেখে ভালো লাগে, ঠিক আছে, যদি আমার এই অ্যাডটা দেখে ভালো লাগে আমি এখানে থামবো। থামার পরে কি হবে, আমি এখানে দেখলাম, এখানে একটু ইমপ্রেশন দিলাম। দ্যাট মিনস কি এই ভিডিওটা আমার কাছ থেকে ইমপ্রেশন পাচ্ছে, আমি ভিডিওটা প্রায় ফুল দেখতেছি। তো এই ভিডিওর যিনি মার্কেটার আছে অথবা ওনার আছে, তারা চিন্তা করবে আমি তাদের জন্য একটা ওয়ার্ম অডিয়েন্স, কারণ আমি এই ভিডিওটা ইমপ্রেশন দিচ্ছি, এই যে ক্লিক করলাম, ভিডিও টাইটেলগুলো পড়তেছি, গেট অফারে যদি আমি ক্লিক করি দ্যাট মিনস আমি এখানে একটা অ্যাকশন নিলাম। গেট অফারে ক্লিক করার মধ্যে আমি তাদের পিক্সেলে ধরা পড়লাম, পিক্সেলের মাধ্যমে তারা আমাকে ওয়ার্ম অডিয়েন্স বানিয়ে ফেললো। দেন আমি যদি এখানে চাই এই যে এআই স্ক্রিপ্টেড ভিডিও মার্কেটিং, এখানে গিয়ে আমি এই ভিডিওটা যদি এনরোল করে ফেলি, দেন আমি কি হয়ে যাব, আমি একটা হট অডিয়েন্সে পরিণত হব। আর যদি আমি এটা এরকম কিছু না করে জাস্ট আমি যদি এখানে চলে যেতাম, স্ক্রল করতে করতে চলে যেতাম, দেখা যেত যে আপনার ওই ভিডিওর জন্য আমি একজন কোল্ড অডিয়েন্স হয়ে যেতাম। আমরা সবাই এখন কি মানে কোল্ড, হট এবং ওয়ার্ম এই তিনটা অডিয়েন্সের পার্থক্য বুঝতে পেরেছি? জি স্যার, জি বুঝতে পারছি। জি বোঝা গেছে। ঠিক আছে, এখন আসেন আমরা যদি এই যে একটা ফ্রেম দেখলাম না আমরা, এই ফ্রেমটাকে বলা হয় একটা ফানেলিং ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেম আমরা হয়তো বা আগেও অনেক দেখে থাকতে পারি। তো এইটাকে বলা হয় ফানেলিং ফ্রেম অথবা একটা ফানেল। ইংলিশে ফানেল বলে, বাংলায় এটাকে আমরা চোঙ বলে থাকি। চোঙ বলে না, এই যে এরকম কিছু একটা পাত্র দিয়ে দেখবেন যে তরল পদার্থ এক প্রান্ত মানে এক পাত্র থেকে আরেক পাত্রে নিয়ে যায় আর কি, ট্রান্সফার করে। দেখছেন না, তেল জাতীয় পদার্থগুলো দেখবেন এরকমই যে ফানেল অথবা চোঙ দিয়ে, এটাকে কি বলে, চোঙই তো বলে তাই না? আপনাদের এলাকায় কি বলে? চিনেন নাই এই জি পাত্রটাকে আপনারা কেউ হ্যাঁ দেখেন নাই? জি, এটা দিয়ে লিকুইড বা তেল সাধারণত ট্রান্সফার করা হয়। রাইট। তো এই জিনিসটাকে বলা হয় ইংলিশে ফানেল। তো ফানেলের উপরের যেটা লেয়ার থাকে এই লেয়ারটাকে বলা হয় টোফু অথবা টপ অফ দ্য ফানেল, TOFU, টোফু, টপ অফ দ্য ফানেল। তারপরে মাঝখানের লেয়ারটাকে বলা হয় মফু, মিডল অফ দ্য ফানেল। আর শেষের অপশনটাকে বলা হয় বটম অফ দ্য ফানেল। তো এইটাকেই আপনি কাস্টমার টেম্পারেচার দিয়ে ওই যে ওয়ার্ম, হট এবং কোল্ড অডিয়েন্স হিসেবে ভাবতে পারেন। টোফু লেভেলের কাস্টমার কারা? যারা আপনার Cool. কোল্ড অডিয়েন্স। মফু লেভেলের কাস্টমার কারা? যারা আপনার ওয়ার্ম অডিয়েন্স। আর বফু লেভেলের হলো যারা আপনার হট অডিয়েন্স। ঠিক আছে, তার মানে বটম অফ দ্য ফানেলে যেই অডিয়েন্স গুলো থাকে তারাই আপনার কোর অডিয়েন্স, এটাকে কোর অডিয়েন্সও বলে থাকি আমরা। এই কারণে আপনার ফানেলের তিনটা অবস্থা ধরা হয় অথবা তিনটে স্টেট ধরা হয়, এগুলোকে একটা স্টেট বলে, অবস্থা। ঠিক আছে, স্টেট। এগুলাকে কি ধরা হয়? স্টেট ধরা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তাহলে আমরা যদি কোল্ড, ওয়ার্ম, হট বুঝে থাকি, আমরা টোফু, মফু, বফু বোঝার কথা। এরপর তো আমরা এর আগে তো আমরা আমাদের যেই টার্গেট অডিয়েন্সের অডিয়েন্স সেগমেন্টেশন গুলো বুঝেছিলাম, মনে আছে? সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তারপরে আপনার জেন্ডার ভিত্তিক, তারপরে আমাদের জিওগ্রাফি ভিত্তিক, এই ধরনের বিষয়বস্তুগুলো তো আমরা আগে জেনেছিলাম। আর একটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল এবং সেখানে আমরা মার্কেটিং মিক্স দেখেছিলাম, মার্কেটিং এর কিছু স্ট্র্যাটেজি দেখেছিলাম, পুশ পুল মার্কেটিং আমরা সেখানে দেখেছিলাম। তো এখন আসেন, আমাদের একটা নির্দিষ্ট ফানেলিং এর একটা মডেল আছে, সেটা আমরা দেখব। ফানেলিং মডেল এরকম অনেক আছে,
তার মধ্যে একটা মডেল হলো আপনার, এটাকে আমরা বলে থাকি আইডা ফানেল অথবা এইডা ফানেল, যেভাবে উচ্চারণ করে আর কি, AIDA, এইডা ফানেল। এইডা ফানেলের এ ফর আপনার অ্যাওয়ারনেস, আই ফর ইন্টারেস্ট, ডি ফর ডিজায়ার অথবা ডিসিশন, আর এ ফর হলো আপনার অ্যাকশন। ঠিক আছে, এ ফর অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। তো এই হলো চারটার ফরমেশন অথবা চারটার ভিন্ন ভিন্ন নাম। অ্যাওয়ারনেস দ্বারা আমি কি বুঝি, আমরা যখন কোনো একটা বিজনেস শুরু করি, আমরা কোল্ড অডিয়েন্সের কাছে কি আমরা সেল করার চিন্তা করি নাকি তাদেরকে জানানোর চেষ্টা করি যে আমাদের এই বিজনেসটা আছে, আমাদের এই প্রোডাক্ট দিয়ে আমরা এই বস্তু দিয়ে অথবা এই প্রোডাক্ট অথবা এই সার্ভিস দিয়ে আপনাদের আমরা এই সমস্যার সমাধান করতে পারবো, অথবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি এই বেনিফিটগুলো পাবেন। এইভাবে করে আমরা অ্যাওয়ার করি মানুষদেরকে কোনো একটা নিউ বিজনেসের ক্ষেত্রে, রাইট? অ্যাওয়ারনেসের পরে, এই অ্যাওয়ারনেস ধাপের পরে যারা আমাদের ভিডিও দেখে অ্যাওয়ার হয়, মনে করেন আমাদের ভিডিওটা হয়তো 1 লাখ মানুষের কাছে গেল, 1 লাখ মানুষের কাছে গেল। যদি আমাদের এই ভিডিওটা 1 লাখ মানুষের কাছে যায়, তাহলে সবাই কি অ্যাওয়ার হবে আমাদের এই ভিডিওটা দেখে অথবা আমাদের কন্টেন্ট অথবা আমাদের ক্যাম্পেইন দেখে? হবে না। তো এখান থেকে হয়তোবা 20% মানুষ ইন্টারেস্ট শো করতে পারে আমাদের ভিডিওর উপরে। 20% মানুষ কত হবে? 20,000 মানুষ, 20K। তো এই 20K মানুষ আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রতি ইন্টারেস্ট হয়ে তারা ইন্টারেস্ট পর্যায়ে আসবে যে না, ইনি যা বিক্রি করতেছে, ইনি যা প্রমোট করতেছে সেগুলো হলো এই জিনিস, ইন্টারেস্ট শো করলো। এই যে ইন্টারেস্ট শো করলো, এতে করে আমরা কি পেলাম? 1 লাখ অডিয়েন্সের মধ্যে থেকে ইন্টারেস্ট ভুক্ত অথবা ইন্টারেস্ট যুক্ত আমরা 20,000-এর মতো অডিয়েন্স পেলাম। তারপর যদি আমরা এই অডিয়েন্সকে আবার রিটার্গেট করি, রিমার্কেটিং করি, তখন দেখা যাবে যেখানে একটা ডিসিশন পর্যায়ে তা আসবে যে না, আমরা এই ধরনের প্রোডাক্টটা নিতে পারি, অথবা একটা সে ডিজায়ার পড়ে যাবে, যে আকাঙ্ক্ষা করবে যে না, এই প্রোডাক্টটা হলে হয়তো আমার ভালো হতো, এই জামাটা হলে হয়তো আমার ভালো হতো। ঠিক আছে, যে যখন আরেকবার দেখবে, এ পর্যায়ে এসে অথবা এখান থেকে কিছু অডিয়েন্স কমবে, কেউ সিদ্ধান্ত নিবে সামনে যাওয়ার, অথবা কেউ সিদ্ধান্ত নিবে যে না, আমি আর সামনে যাব না, এই প্রোডাক্ট আমার ভালো লাগছে না, তার কাছে আপনি যতই অ্যাড দেন সে দেখবে না। বাট কিছু পার্সেন্টেজ এখান থেকে হয়তোবা আপনার দেখা যাবে আসবে। আমি যদি ধরি এখান থেকে 5,000 অনেক বেশি হয়ে যায়, 2,000 মানুষ, আরো 10% বাদ দিলাম, 2K মানুষ আপনার ডিসিশন নিল। তো এখান থেকে একেবারে বটম অফ দ্য লেয়ারে অথবা বটম অফ দ্য ফানেলে আসবে হয়তোবা সর্বোচ্চ ধরেন 200 থেকে 300 অডিয়েন্স, যারা আপনার থেকে বড়টা পারচেজ করবে। এই যে এইভাবে করে লেয়ারে লেয়ারে করে আপনার অডিয়েন্স গুলো বিভক্ত হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, এই যে একটা ফানেল হওয়া, একটা নির্দিষ্ট দেখেন এখানে ছিল 1,00,000, 20,000, 2,000, 200। তার মানে কি ব্যাপারটা প্রথমে এত বড় ছিল, তারপর আস্তে আস্তে করে এটা কি হয়েছে, সংকুচিত হচ্ছে না। আর এই কারণে এই জিনিসটাকে ফানেলের সাথে কম্পেয়ার করা হয়, যে এখানে 1 লাখের মতো মানুষ আছে, 100K, এখানে আছে তার থেকে কম, এখানে কম, এখানে একেবারে লেয়ারে পুরো সবচেয়ে কম মানুষ, এখানে হয়তোবা 200 থেকে 300 মানুষ এখানে থাকতে পারে। চলেন আমরা কিছু ফানেলিং এর কিছু আমাদের
হ্যালো, অডিও শোনা যাচ্ছে না। দেখেন, ও আচ্ছা, এখানে লিখেছে অ্যাটেনশন, অ্যাটেনশন অ্যাওয়ারনেস একই কথা, আপনি অ্যাটেনশনও বলতে পারেন, অ্যাওয়ারনেসও বলতে পারেন। তো এক এক জায়গায় একইভাবে লেখা। দেখেন, গেটিং ইউর পটেনশিয়াল কাস্টমার অ্যাটেনশন সো দে আর অ্যাওয়ার অফ ইউর ব্র্যান্ড। দেখেন এখানে আবার অ্যাওয়ার দিয়েও বলেছে, তার মানে পটেনশিয়াল কাস্টমার অ্যাটেনশন সো দে আর অ্যাওয়ার অফ ইউর ব্র্যান্ড, মানে ব্র্যান্ড সম্বন্ধে অ্যাওয়ার হবে, অ্যাটেনশন পাবে, অ্যাটেনশন জানবে তারা। এটি হলো আমাদের প্রথম লেয়ারের কাজ। ইন্টারেস্ট, creating an interest in your product or service so they want to find out more. Desire, stating of the desire the buy from you rather than the কম্পিটিটর অফ ইউর ব্র্যান্ড, মানে আমাদের যারা কম্পিটিটর আছে এদের কাছ থেকে তারা একটা এদের থেকে আমাদের প্রোডাক্ট যে ভালো বা খারাপ, অথবা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস যে ভালো নাকি খারাপ সেটা তারা কম্পেয়ার করতে পারবে, একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাবে। অ্যাকশন, গেটিং দেম টু ইন্টারেক্ট ডিরেক্টলি উইথ ইউর প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড বাই ফ্রম ইউ। তো এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি, বাট এটার ডেসক্রিপশনগুলো আমার অত একটা ভালো লাগে না, আরো ভালো ভালো আছে ডেসক্রিপশন আছে, একটু ওয়েট। দেখি এখানে কি ডেসক্রিপশন দিয়েছে। দেখেন এখানে দিয়েছে আপনার একেবারে পয়েন্ট আকারে। দেখেন এখানে আবার লিখেছে অ্যাওয়ারনেস আর্টিকেল, অ্যাডভার্টাইজমেন্ট, ওয়েবিনার আর পডকাস্ট, পেইড সার্চ অথবা ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাড চালানো। তারপর এখানে আছে দেখেন ওয়েব কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, ব্লগ, নিউজ লেটার, ইমেল এবং ডিজাইনের মাধ্যমে এগুলো করবে, ঠিক আছে। অ্যাকশন এবং কেস স্টাডি, এগুলো হলো মানে কন্টেন্ট টাইপ বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। কোন কোন চ্যানেলের জন্য আপনি কোন কোন কন্টেন্ট দিবেন আর কি। টফু মফু লেভেলে যাচ্ছি, ইন্টারেস্ট এভালুয়েশন। আচ্ছা, এটা আবার আরেকভাবে ইয়ে করছে, কমিটমেন্ট সেলস, এটা আমরা বুঝাবো না, বাট আমি সলিড কিছু করতে যাচ্ছি যেটা এইটা ফানেলকে ভালো ডিসক্রাইব করবে। এটা অন্য মডেল। এটা খুঁজতেছিলাম আমি। আচ্ছা, ওকে। তো দেখেন এখানে আছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। অ্যাকশন, ঠিক আছে। তো অ্যাটেনশন দিয়ে বোঝাচ্ছে হলো মার্কেট পটেনশিয়াল, বা আপনি একটা ধারণা করতে পারবেন যে মার্কেটে কি পরিমাণ
আপনার জন্য পটেনশিয়াল কাস্টমার আছে। তো সেন্স অফ আর্জেন্সি, অ্যাড ইমোশন, রাইট ক্লিয়ার কপি দ্বারা বোঝাচ্ছে কোনো কন্টেন্ট, ক্রিয়েট ভাইরাল কন্টেন্ট, মানে এমন একটা কন্টেন্ট তৈরি করবেন যেটা আপনার ব্র্যান্ড ইমেজকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে এবং আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলে। এমনভাবে আপনি একটা কন্টেন্ট তৈরি করতে হবে। দেন ইন্টারেস্ট দিয়ে আপনি লিড কালেক্ট করতে পারবেন অথবা লিড বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো শো বেনিফিট অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের সাথে যদি একজন কাস্টমার যুক্ত হয় সে কি বেনিফিট পাবে। মেক হাউ টু ভিডিও, মানে এখানে মূলত একটা ভিডিওর জন্য ক্যাম্পেইন করা বোঝাচ্ছে আর কি। অফার ফ্রি টুলস অ্যান্ড ইবুক, যদি আপনি কোনো একটা এরকম ধরনের সার্ভিস দিয়ে যান যেটা মনে করেন একটা কোর্স রিলেটেড, তাহলে আপনি তাকে বিভিন্ন টুলস অথবা ইবুক আপনি তাকে ফ্রি অফার করতে পারেন। এতে করে আপনার কাস্টমারের এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি অনেক লিড পাবেন। দেখবেন অনেক সময় আপনাদের বিভিন্ন কোর্সের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন কোম্পানি থেকে ইবুক অথবা টুল অথবা কোনো একটা কিছু ফ্রি দিয়ে আপনার কাছ থেকে ইমেল নাম্বার কালেক্ট করে, যেন পরবর্তীতে আপনাকে তারা টার্গেট করতে পারে। এরপর দেখেন মেইনটেন কনসিস্টেন্সি, মানে আপনার কনসিস্টেন্সিটা আপনাকে মেইনটেন করতে হবে লিড পাওয়ার ক্ষেত্রে অথবা কাস্টমারের ডাটা পাওয়ার ক্ষেত্রে। দেন প্রসপেক্ট ডিজায়ার, এক্সাইট টার্গেট অডিয়েন্স, মানে এক্সাইট করতে হবে আপনার টার্গেট অডিয়েন্সকে এবং হ্যাভ অপশন ফর এভরিওয়ান, ইউজ কেস স্টাডিজ অ্যান্ড টেস্টিমোনিয়াল, মেক পিপল কানেক্ট, ঠিক আছে। আপনি কানেক্ট করবেন। এই যে আমরা এই পয়েন্টগুলো বলতেছি এগুলো হলো একজন বিজনেসম্যান অথবা একজন মার্কেটারের পয়েন্ট অফ ভিউ থেকে। এরপর দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকশন, মেকিং ইট ইজি টু বাই, ক্রিয়েট অ্যাসিওরেন্স, এবং তার পাশাপাশি দেখেন গিভিং ফ্রি ট্রায়াল এবং লাইভ ডেমো, রেফারেল ইনসেন্টিভ। তো এখানে এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জন্য একটা ফানেল তৈরি করতে হলে আপনি কি কি বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ফানেলিং এর বিষয়। আচ্ছা, এখন আসেন আমরা আস্তে আস্তে করে এই ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি। ওকে, এই যে ধরেন আমি যদি এখন এখান থেকে একটা ক্যাম্পেইন দেখাই, এই যে একটা ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনটা আমি দিয়েছি একটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন। এই ভিডিও ভিউজ ক্যাম্পেইন থেকে আমি কি করতেছি, আমি মানুষের এই যে দেখতে পাচ্ছেন রিচ হয়েছে প্রায় 46,000 মানুষের কাছে, ইমপ্রেশন এত, কস্ট পার রেজাল্ট আমি পেয়েছি এত, ঠিক আছে। এবং আমি যদি এখানে অ্যাডসে যাই আমি এখানে আরো বেশি এটার, এখান থেকে দেখা যাচ্ছে না, তো আমি এখন এটার জন্য আমি কিছু আরো কিছু মেট্রিক দেখবো, এই কারণে আমি কিছু এখান থেকে কলাম নিব, ঠিক আছে, যেন আমি আরো এটার ভিউটা ভালো পাই। এখন এটা যেহেতু একটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন, এখানে দেখতে পাচ্ছি প্লে আছে আমার 6,730 জন, দ্যাট মিনস আমার এই ভিডিও অন্তত 15 সেকেন্ড দেখছে 6,730 জন। তো এইটা ছিল আমার প্রথম লেভেলের টার্গেট, মানে অ্যাওয়ারনেস। তো আমি মানুষের কাছে অ্যাওয়ারনেস দিয়ে টার্গেট করেছি। এখন এই ভিডিও এই অডিয়েন্স দিয়ে আমি কি করতে পারবো, মানুষদেরকে আমি আবার ইন্টারেস্ট করে তাদেরকে আমি আবার ভিডিওগুলো দেখাতে পারবো। এই কারণে আমি এখানে ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা করেছি। এখন আসেন আমি আরো কিছু কলাম নিব, যে কলাম নেওয়ার কারণে আমি এটার পুরো ফুল ভিউটা পাবো। আমি যদি কাস্টমাইজ কলামে যাই, এই পার্টটুকু আপনারা একটু ভালো করে দেখেন, পারফরমেন্সে যাই, তাহলে আমি বিভিন্ন সেকশনগুলো এখান থেকে দেখতে পাবো। যদি পারফরমেন্সে আমার কি কি লাগবে আমি জাস্ট দেখবো, আমি টোটাল ভিউটা দেখবো যে টোটাল ভিউ কত হয়েছে, ঠিক আছে, এটা আমি দেখতে চাই। আমি দেখতে চাচ্ছি হলো সিটিআর, যে আমাদের এই অ্যাডের সিটিআর কেমন। সিটিআর মানে তো আমরা বুঝি, তাই না, বুঝি আমরা সিটিআর সিপিএম এগুলো নিয়ে কি আপনাদের ক্লাস হয়েছিল, যে কোন মেট্রিককে কি বোঝায়, কোন মেট্রিকের কি নাম।
না এটা ছিল না। না স্যার বুঝি না এটা কি। এটা হয়নি। আচ্ছা, তো সিটিআর সিপিএম নিয়ে আমরা আজকে বলবো। জাস্ট একটু আপাতত দেখেন যে এই জিনিসগুলো হলো আমাদের ইম্পর্টেন্ট মেট্রিক, সিপিএম, সিটিআর, আরওআই, ঠিক আছে। যেহেতু আপনাদের হয়নি, এগুলো আমরা আস্তে আস্তে করে আজকেই দেখবো, হ্যাঁ, যেহেতু আজকে আমাদের মোটামুটি ভালো একটা টাইম আছে এখনো। এগুলো আমরা নিলাম। দেন অ্যাড রেলেভেন্সি, কোয়ালিটি র্যাঙ্কিং, এগুলো এমনি দেয়। দেন কস্ট, আমরা এই যে সিপিএমটা নিব, কস্ট পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা দেখবো হলো পেজ পোস্ট, এখান থেকে ফেসবুকের লাইভ, এগুলো আমাদের দরকার নেই আপাতত। কতজন সেভ করছে এগুলো দরকার নেই। কলিং এর এখানে দরকার নেই। মেসেজের এখানেও আমাদের যেহেতু এটা একটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন দরকার নেই। মিডিয়া, এইটা আমাদের দরকার আছে। আমরা কিউপ্লে তো আমরা আগে থেকে দেখছি, তারপর এটা দেখবো। এবং প্রত্যেকটা ভিডিওর পার্সেন্টেজ আমরা দেখবো যে কত পার্সেন্ট ভিডিও কতজন মানুষ দেখছে, ঠিক আছে। এটা আমাদের দরকার আছে। ভিডিও প্লে করছে কয়জন, এভারেজ প্লে টাইম কত, আমি একবার ইন ডিটেল সব দেখতে চাই। ক্লিকের এখানে আমাদের এতগুলো ক্লিকের, এগুলো কিছু দরকার নেই। অ্যাওয়ারনেসের এখানে দেখতে পাচ্ছি, এটাও আমাদের দরকার নেই। স্ট্যান্ডার্ড ইভেন্ট আমাদের কোনো, যেহেতু আমাদের সেলস ক্যাম্পেইন না, তো ইভেন্ট ট্রিগিং এগুলো আমাদের দেখার আপাতত দরকার নেই। ওকে, অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখবেন আমাদের টোটাল এডিটেড 12 কলাম, মানে আমাদের 12টা কলাম এখানে যুক্ত হয়েছে। দেখেন আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। রেজাল্টটা আমাদের থ্রুপ্লে দিয়ে আসবে, কারণ হলো আমরা থ্রুপ্লে এখানে কি করেছি, সেট করেছি। তারপরে এখানে আমাদের কস্ট পার রেজাল্ট আসতেছে হলো পার থ্রুপ্লে অনুযায়ী প্রায় 001 $6 মতো আমাদের এখানে খরচ হয়েছে। $6 কত কম, ও আচ্ছা, এটাই $6 হয়েছে, আর এটা হয়েছে আপনার $9, টোটাল $15 মতো খরচ হয়েছে। সিটিআর দেখতে পাচ্ছেন 0.90, যেটা মোটামুটি ভালো ধরা যায়। যেহেতু দেড়ের বেশি হলে ভালো হতো, দেড় দুইয়ের বেশি হলে ভালো হতো। সিটিআর মানে হলো, যেহেতু টপিকটা আসলো এখনই আপনাদেরকে ব্যাপারটা ইয়ে করে দিয়ে বুঝিয়ে দিই। সিটিআর মানে বোঝাচ্ছে হলো আপনার ক্লিক থ্রো রেট। এটার ফুল মিনিং হলো এটা, ক্লিক থ্রো রেট মানে প্রতি আপনার ইমপ্রেশনের সাথে যদি আপনি ক্লিককে ভাগ করেন এবং তার সাথে যদি 100কে গুণ করেন, এটা একটা পার্সেন্টেজ আকারে একটা রেজাল্ট আসবে। এটাকে বলা হয় সিটিআর। মানে আমি যদি এটাকে একটু মিরোতে গিয়ে বোঝাই, হ্যাঁ এখানে আসলাম, এখানে এসে যদি বোঝাই, সিটিআর, সিটিআর মানে হলো নিচে থাকবে ইমপ্রেশন, ইমপ্রেশনের আর উপরে থাকবে ক্লিক, আর এর সাথে গুণ হবে 100। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার ক্লিক থ্রো রেট। ওকে, এখন আপনার ইমপ্রেশন হতে পারে মনে করেন 1000, আপনার ক্লিক হতে পারে ধরেন 100 ইন্টু 100, তাহলে এটা আসতেছে 100 ইন্টু 100 ভাগ 1000। তার মানে এটা বোঝাচ্ছে 10% হবে আপনার ক্লিক থ্রু রেট। তো 10% ক্লিক থ্রু রেট অনেক বেশি, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এইভাবে করে আপনার ক্লিক থ্রু রেট হিসাব করা হয়। 3-4% ক্লিক থ্রু রেট হলে সেটা ভালো ক্লিক থ্রু রেট ধরা হয় আর কি। আর থেকে যদি বেশি হলে তো খুবই ভালো, ঠিক আছে। তো এটা গেল। এরপর আছে সিপিএম। সিপিএম এটা ক্লিক পার 1000 ইমপ্রেশন, ক্লিক পার 1000 মানে কস্ট পার 1000 ইমপ্রেশন, সরি কস্ট পার 1000 ইমপ্রেশন মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য প্রতি 1000 ইমপ্রেশনের জন্য
আপনার কি পরিমাণ কস্টিং যাচ্ছে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আপনার কস্টিংটা, ঠিক আছে? 1000 ইমপ্রেশনের জন্য আপনার কস্টিং কেমন যাচ্ছে সেটাকে বলা হয় কস্ট পার 1000 ইমপ্রেশন। আর এরপর আছে সিপিসি। সিপিসিটা খুবই ইজি, কস্ট পার ক্লিক। প্রত্যেকটা ক্লিকের জন্য এটা মূলত আপনার গুগল অ্যাডের জন্য ভালো কাজ করে, অথবা গুগল অ্যাডে এই মেট্রিকটা ভালোভাবে বোঝা যায়, কারণ গুগল অ্যাড তো ক্লিক এবং সার্চ রেজাল্টের উপর ভিত্তি করে কাজ করে, এখনো বোঝা যায়। বাট এটা অত বেশি আমাদের জন্য এই জায়গায় অত বেশি ভালো একটা মেট্রিক, এটা ভালো মেট্রিক, বাট আমাদের অত বেশি এটা কাজে লাগে না, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম কাজে লাগে আমাদের কস্ট পার রেজাল্টটা আর হলো রোয়াসটা। যদি আমরা সেলস ক্যাম্পেইন চালাই তাহলে আমাদের রোয়াসটা কেমন আছে, কস্ট পার রেজাল্টটা কেমন আছে, পারচেজ কেমন আসতেছে, আমাদের সিটিআরটা কেমন, এই জিনিসগুলো দেখলেই হয়ে যায়। আর যদি ভিডিও বেস ক্যাম্পেইন হয় তাহলে কত পার্সেন্ট ভিডিওটা মানুষ দেখছে, এই জিনিসগুলো সেন্ড মেসেজ ভিডিও মানে সেন্ড মেসেজ ক্যাম্পেইন হলে তাহলে কতটুকু কয়টা মেসেজে আমাদের কতটা সেল হচ্ছে, মেসেজগুলো কেমন মানুষ করতেছে, এই জিনিসগুলো, লিডগুলো কেমন মানুষের লিড আসতেছে, তাদের কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো আমরা দেখতে হয় আর কি। তো এটা ছিল সিপিসি, কস্ট পার ক্লিক। এরপরে আছে আরওআই। আরওআই এগুলো বিজনেস টার্ম, তো আমরা যারা মোটামুটি বিজনেসের সাথে পরিচিত তারা আমরা এগুলো বুঝি। আরওআই মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট দ্যাট মিনস আপনি একটা বিজনেসে যেই পরিমাণ ইনভেস্ট করতেছেন তার বিপরীতে রিটার্ন কতটুকু আসতেছে। ধরেন আপনি একটা বিজনেসে ইনভেস্ট করেছেন 5 লাখ টাকা, 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন। এখন এখান থেকে যদি প্রতি মাসে আপনার 50,000 টাকা আসে, তাহলে আপনার 5 লাখ টাকায় রিটার্ন আসছে কত, 50,000। তাহলে এটাকে আপনি এখন পার্সেন্টেজ করে আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা পার্সেন্টেজে বের করতে পারবেন, এত পার্সেন্ট রিটার্ন আসছে। তো 5 লাখ টাকায় 50,000 টাকা যদি রিটার্ন আসে তাহলে পার্সেন্টেজ কত হয়, 5%, তাই না? 5% হয় না, 10%, সরি 10% হবে। 10% আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে 10% হয়েছে, ঠিক আছে? আর একটা আছে সেটা হলো ফেসবুক অ্যাডের ক্ষেত্রে হয়, সেটা হলো রোয়াস অথবা আরওএস, এক এক জায়গায় এক একভাবে বলে, রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। আর এখানে যেটা ছিল আরওআই, আরওআইটা হলো আপনার টোটাল সব কিছুর উপর বিষয় চিন্তা করে আপনার কয় টাকায় কত টাকা আপনার প্রফিট আসছে, নেট প্রফিট। নেট প্রফিট আর গ্রস প্রফিট আমরা বুঝি। জি স্যার বুঝি। আচ্ছা একটু বলেন তো তাহলে সবার উদ্দেশ্যে আপনি। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করব, সেল করার পরে আমরা প্রথমে যে বিক্রয় মূল্যটা ওইটা হলো আমাদের গ্রস প্রফিট, আর ওইটা থেকে আমাদের বিক্রয় যে পণ্যটা বা সার্ভিসটা দেওয়ার জন্য আমরা যে পরিমাণ খরচ করছি ওইটা বাদ দেওয়ার পরে যেই প্রফিটটা থাকে ওইটা হলো নেট প্রফিট। আচ্ছা ওইটা বাদ দিব, আর কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই। মানে ওই জিনিসটা সার্ভিসটা প্রোভাইড করতে যে যা খরচ আছে ওই সব কিছু বাদ দেওয়ার পরে আর কি যেটা থাকে ওটা না। হ্যাঁ বাট কি কি খরচ আছে আর ব্রেকডাউন করা যাবে, একটা কোম্পানিতে কি কি খরচ থাকতে পারে? না স্যার এটা বলতে পারতেছি না। আচ্ছা না এটা বলতে পারবেন, হয়তো আপনি এখন একটু হয়ে গেছেন, এটা সমস্যা নাই। একটা কোম্পানির অফিস রেন্ট হতে পারে, একটা কোম্পানির প্রোডাকশনে কোনো মালামাল কিনতে হবে সেটার কস্টিং হতে পারে, অফিসের আপনার যাতায়াত কস্টিং হতে পারে, যে এই প্রোডাক্ট আনা নেওয়ার কস্টিং, তারপরে লজিস্টিকের কস্টিং হতে পারে, আপনার কোম্পানিতে আপনি 5 জন এমপ্লয়ি কাজ করে তাদের স্যালারি, এই সকল কিছু আপনার বাদ দিতে হবে। বাদ দিয়ে যেই প্রফিটটা থাকবে সেটাকে বলা হয় নেট প্রফিট। আর আপনি যখন বিক্রি করেছেন, মনে করেন আপনি কিনে আপনার একটা প্রোডাক্টের জাস্ট প্রোডাক্ট কস্টিং 10 টাকা, বিক্রি করেছেন 30 টাকা, দ্যাট মিনস হলো এই যে 20 টাকা ছিল আপনার প্রফিট,
এটা প্রফিট ঠিক আছে, বাট এটা কিন্তু আপনার নেট প্রফিট না, কারণ এখানে অনেক কিছু ইনক্লুডেড থাকে। তো ওই ইনক্লুডেড অংশগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা থাকে নেট প্রফিট। আর ওই প্রথম যে 20 টাকা লাভ হয়েছে এটাকে বলা হয় গ্রস প্রফিট, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা বুঝি। এখন আসেন রিটার্ন অন অ্যাড স্পেন্ড দিয়ে বোঝায় আমি যদি কোনো একটা প্রোডাক্ট এটা বড় হচ্ছে না কেন, কোনো একটা প্রোডাক্টকে আমি যদি 2000 টাকায় বিক্রি করি ধরেন, আর এইটা বিক্রি করতে যদি আমার 200 টাকা খরচ হয় অ্যাডে, মানে আমাদের মার্কেটিং পারপাস জাস্ট খরচ, আর অন্য কোনো খরচকে আমরা এখানে ধরবো না, ঠিক আছে? 200 টাকা খরচ হয়, তাহলে আমাদের রোয়াস কত আসবে জানেন? কিভাবে করে এটা হিসাব? কেউ বলতে পারবেন রোয়াসটা কিভাবে হিসেব করে? হ্যালো, ট্রাই করেন। আপনাকে আমি দুইটা অ্যামাউন্ট বলে দিয়েছি, একটা হলো আপনার টোটাল বিক্রয় মূল্য, আর হলো আপনার অ্যাড কস্টিং। 2000 ভাগ 200, 10, দ্যাট মিনস আপনার রোয়াস হবে 10%, অথবা 10 রোয়াস 10 মানে খুবই ভালো রোয়াস, ঠিক আছে? রোয়াস মোটামুটি আপনার যদি 5+ হয়ে যায়, 4, 5, 6, 7, দ্যাট মিনস এটা একটা ভালো রোয়াস। মানে আপনি 2000 টাকার একটা প্রোডাক্ট অনলি 200 টাকার একটা মার্কেটিং কস্টে, অনলি না, এটা একটা ভালো মার্কেটিং কস্ট মোটামুটি, তো আপনি বিক্রি করে দিচ্ছেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার 10% মার্কেটিং বাজেট গেছে। তো 5 to 10% মার্কেটিং বাজেট অথবা 15% পর্যন্ত আপনি একটা প্রোডাক্ট বিক্রি করে মার্কেটিং বাজেট রাখতে পারেন অনলাইন সেক্টরে, ঠিক আছে? তো আমরা কি তাহলে এটা বুঝেছি রোয়াস জিনিসটা? ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন না? জি শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে। এরপরে আর কি কি টার্ম আছে মার্কেটিং টার্মের মধ্যে? আচ্ছা, B2B, B2C, এগুলো তো আমরা ক্লাসে ছিল, এগুলো আমাদের ক্লাসে প্রিভিয়াস ক্লাসগুলোতে B2B, B2C, D2C বলা হয়েছিল। না এই ব্যাপারে বলা হয়নি। না এটা বলা হয়নি। এটা তো বলার কথা, এটা তো অনেক ফার্স্টের দিকের ক্লাসের কথা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে এই টার্মগুলো বুঝে আসি। B2B মানে হলো B2B বিজনেস বলা হয় এমন বিজনেসকে যারা বিজনেস টু বিজনেস সার্ভ করে। মনে করেন একজন আলু ব্যবসায়ী, ঠিক আছে, যে আলু ব্যবসায়ী না, একজন আলু উৎপাদনকারী, যিনি আলু উৎপাদন করে গ্রামে কৃষি কাজ করে, তারা কি ডিরেক্ট গ্রাহকের কাছে আলু বিক্রি করে? না করে না। তারা একসাথে তাদের ক্ষেতের যত আলু আছে সব সব আলু, মনে করেন 50 মণ আলু হবে সেখানে, অথবা ধরেন 5 টন আলু হবে সেখানে। 5 টন মানে হলো 5000 কেজি। তো সেই আলুগুলো একজন নির্দিষ্ট মহাজন থাকে অথবা পাইকারদার থাকে, তার কাছে বিক্রি করে দেয়, রাইট? জি আচ্ছা, জি দেন সে কি করে, সে আরেকজন পাইকারদার অথবা আরেকজন এরকম ভাবে যে অনেক আলু বিভিন্ন জায়গা থেকে কিনে এমন মানুষের কাছে বিক্রি করে। তাহলে এই যে পাইকারদার আরেকজন মানুষের কাছে বিক্রি করতেছে, এরা কি পণ্যটা ভোগ করার জন্য কিনতেছে নাকি বিজনেস করার জন্য কিনতেছে? বিজনেস করার জন্য। বিজনেস। ও, এই যে বিজনেস করার জন্য কিনতেছে না, এই যে একজন বিজনেসম্যানের সাথে আরেকজন বিজনেসম্যানের যে ডিরেক্ট সম্পর্ক, এই সম্পর্কটাকে বলে B2B রিলেশন। তো প্রোডাক্ট নিয়ে দুই ধরনের বিজনেস হয় অথবা দুই ধরনের বিজনেস রিলেশন থাকতে পারে। এটা হলো B2B আর এটা হলো B2C। B2C মানে হলো বিজনেস টু কাস্টমার অথবা বিজনেস টু কনজিউমার। কাস্টমার কনজিউমারের মধ্যে পার্থক্য বুঝি আমরা।
ট্রাই করেন, সমস্যা নাই, ভুল হতে পারে। বুঝি। জি বলেন তো। কাস্টমার হলো যিনি পণ্যটা মানে দেখে কিন্তু ক্রয় করে না, আর কনজিউমার হলো যিনি পণ্যটা ভোগ করে। আচ্ছা, আর কেউ ট্রাই করবেন? যিনি পণ্যটা আমাদের থেকে ক্রয় করে মানে সেই আমাদের কাস্টমার, কিন্তু মানে যে ইউজ করে পণ্যটা সে আর কি। ওকে, ভাইয়ের অ্যান্সারটা পারফেক্ট মনে হয়েছে। সেটা হলো যে আমরা যারা পণ্যটা পারচেস করি তারা অবশ্যই কাস্টমার। এখন নির্দিষ্ট কাস্টমার ভোগও করতে পারে, আবার অন্য কাউকে সেটা দিতে পারে, অন্য কেউ ভোগ করতে পারে। মানে এটাকে আমি যদি একটা এক্সাম্পল দিই আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। মনে করেন আপনাদের কারো ঘরে বাচ্চা আছে, বেবি আছে, তো তার বয়স মনে করেন 1 বছর, আপনি তার জন্য একটা খেলনা কিনে নিয়ে গেলেন, তো সে এটা দিয়ে খেলবে। বাট ওই নির্দিষ্ট জিনিসটা কি সে কখনো যার বয়স 1-2 বছর সে কি দোকানে গিয়ে তার খেলনা সে পারচেস করতে পারবে? তার কি সেই বয়সটা হয়েছে? হয় নাই। তো সে এখন কনজিউমার, সে এখনো কাস্টমার হয়ে ওঠে নাই। আপনি নিয়ে গেছেন, আপনি কাস্টমার। আবার আপনি মনে করেন রাস্তায় দাঁড়িয়ে আপনি একটা সিঙ্গারা দোকান থেকে সিঙ্গারা কিনে খাচ্ছেন, তার মানে আপনি কাস্টমার প্লাস আপনি কনজিউমার। তো কাস্টমার কনজিউমার দুইটাই হতে পারে, আবার শুধু কাস্টমার শুধু কনজিউমারও হতে পারে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এইটা হলো বিজনেসের কিছু টার্ম, এগুলো আমাদের জানা দরকার আর কি। আরেকটা ভার্সন আছে যেটার নাম হলো D2C। D2C এটাকে বলা হয় ডিরেক্ট টু কাস্টমার, মানে ডিরেক্ট একেবারে প্রোডাকশন থেকে কাস্টমারের হাতে যায়। এরকম কিছু বিজনেসের নাম বলতে পারবেন যে এখানে কোনো চেইন কাজ করে না, উইদাউট চেইন এক কাস্টমার মানে একেবারে প্রোডাকশন হাউস থেকে কাস্টমারের হাতে যায় বাংলাদেশে? কষাইয়ের দোকান, জি, গরুর মাংস যে বিক্রি করে গরুর কষাই। মাংস বিক্রি করে, হ্যাঁ, ডিরেক্ট যাচ্ছে একেবারে। আর অনলাইন বিজনেস বলেন তো কিছু। স্যার এক্সাম্পল এখন মাথায় আসতেছে। আচ্ছা, আমি যে একটু আগে বললাম না যে অনলাইন বিজনেস বলেন কিছু, অনলাইন বিজনেস তো সবই আপনার D2C মডেলে চলে। ডিরেক্ট আসে না আপনার কাছে, কোনো ভায়া হয়ে আসে যে একজনের কাছ থেকে পুরো আরেকজনের কাছে, আপনার কাছে ডিরেক্ট আসে। ম্যাক্সিমাম অনলাইন উদ্যোক্তারা কিন্তু আপনার তারা নিজেরা পণ্য প্রোডাকশন করে। ম্যাক্সিমাম যারা মোটামুটি ব্র্যান্ড লেভেলে আছে তারা কিন্তু পণ্য নিজেরা প্রোডাকশন করে। তারপরে বাংলাদেশ যত ক্লোদিং ব্র্যান্ড আছে তারা কিন্তু নিজেদের পণ্য নিজেরাই প্রোডাকশন করে, নিজেদের আউটলেটে বিক্রি করে। আপনি কি কখনো মনে করেন সেইলরের পাঞ্জাবি লোকাল মার্কেটে পাবেন? তারা কি সেখানে প্রোডাকশন করে, নাকি তাদের প্রোডাকশনে শুধুমাত্র তাদের আউটলেটই পাওয়া যায়? না, শুধু তাদের আউটলেটে তাদের পাওয়া যাবে। আউটলেটই পাওয়া যায়, রাইট? তার মানে তারা অন্য কোথাও দেয় না, তারা একটা দামে বিক্রি করে, তারা একেবারে প্রোডাকশন থেকে শুরু করে সবকিছু একটা জায়গায় করে। তো এইটাকে আপনি বলতে পারেন D2C মডেল। বাট প্রাণ, RFL এরা কি, এরা কিন্তু B2B B2C সব মডেল হয়ে কিন্তু আসে। প্রাণের একটা প্রাণ গুঁড়া মশলা আপনি স্বপ্নের দোকানেও পাবেন, ব্র্যান্ডের দোকানে। প্রাণ গুঁড়া মশলা আপনি আবার আপনার বাসার পাশের মুদি দোকানেও পাবেন। মানে ওদের কোনো আলাদা কোনো নির্দিষ্ট কোনো শপ নেই, ওরা নিজেরা ব্র্যান্ড, কিন্তু ওরা বিভিন্ন জায়গায় বিক্রিত হয়। ঠিক আছে, তো D2C মানে হলো আপনি নিজের প্রোডাক্ট নিজেই কাস্টমার কাছে দিবেন, কোনো মাধ্যম থাকবে না, মিডিয়া থাকবে না। ঠিক আছে, এটাকে বলা হয় D2C মডেল। তাহলে B2B B2C D2C, ডিরেক্ট টু কাস্টমার। ঠিক আছে, আমরা মোটামুটি আজকে অনেকগুলো পয়েন্টও শিখলাম, এবং আমরা এখান থেকে CTR বুঝলাম, CPM বুঝলাম, আরো কয়েকটা বিষয় আছে। তাহলে তো আমরা একটু আগে দেখলামই। এখন দেখেন, এইটা দেখে আপনি মোটামুটি একটা ভালো একটা আইডিয়া করতে পারবেন ফানেলিং এ। দেখেন, থার্ড প্লে ছিল আমাদের এত, বাট থার্ড প্লেটা হলো আমাদের 25% ভিডিও থেকেও বেশি আসছে, সরি কম আসছে। কারণ হয়তোবা এইটার যে থার্ড প্লে ছিল সেটা আপনার 15 সেকেন্ডে ছিল বেশি, আর 25% ছিল আরো কম সময়, এই কারণে এটা আরো বেশি সময় দিচ্ছে। বাট যখন দেখেন 25% যে মানুষ দেখছে, আমি একটা ভিডিও নেই তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। এখানে দুইটা ভিডিও, তো আচ্ছা দুইটাই আসবে, একটা করে দেখেন, একটা করে দেখি আমরা। হ্যাঁ দেখেন,
25% ভিডিও দেখছে 8,930 জন মানুষ, 25%। বাট 50% ভিডিও কি এত মানুষ দেখছে? তার মানে কি ফানেলিং হচ্ছে, মানুষ আস্তে আস্তে করে কমতেছে। এরপরে দেখেন 75% ভিডিও প্লে করছে কতজন মানুষ? 2231 জন মানুষ। তারপরে কত? 95% ভিডিও প্লে করছে 1237 জন মানুষ, এবং 100% পুরো আপনার ফুল ভিডিও দেখছে 1111 জন মানুষ। তার মানে কি দেখেন এখানে যে পুরো মানুষ ছিল, এখানে কি পুরো মানুষ আছে? নেই। ভিডিওটা প্লে করছে মানে জাস্ট ক্লিক করছে এমন মানুষ হলো 46,683 জন মানুষ, যারা আমার হয়তোবা ভিডিও শুধুমাত্র প্লে করছে। এভারেজ প্লে টাইম হলো কত? 10 সেকেন্ড। ভিডিওর চার্টে গেলে আমি আরো ইনফরমেশন এখান থেকে পাবো। স্ক্রল করি, এইজ অনুযায়ী আমি দেখতে পারবো যে আমার ভিডিওটা 18 থেকে 24 বছরের যারা যারা দেখছে এদের একটা এজ গ্রুপ পাচ্ছি। দেখেন আম যেহেতু এটার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট মূলত একটা আম প্রোডাক্ট, ঠিক আছে? হিমসাগর আম, সাতক্ষীরার হিমসাগর আমের এখানে ক্যাম্পেইন চলতেছে। তো এই দেখতে পাচ্ছেন 34 থেকে 44, 45 থেকে 54 এই ডিউরেশনের মানুষগুলো অথবা এই এজে মানুষগুলো আমার আমগুলো, আমাদের এই যে আম আছে সেগুলো বেশি দেখতেছে। কারণ যারা একটু বয়স বেশি তারাই তো আমের এই ভিডিওগুলো বেশি দেখবে অথবা আম পারচেস করে। যাদের বয়স একটু কম তারা তো এরকম বিভিন্ন ঢাকার বাইরে থেকে আম পারচেসের জন্য তারা এরকম হয়তোবা স্টেপ নিবে। তাই এই জায়গার আমার দেখেন রেশিওটা ভালো আসছে, ঠিক আছে? তো আশা করি আপনারা এই পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট দিন থেকে আমরা সেলস ক্যাম্পেইনে যাব। সেলস ক্যাম্পেইনে আমরা পিক্সেল সেটআপ এবং বাকি বিষয়বস্তুগুলো সেখানে দেখব। তো আজকের জন্য আমাদের ক্লাসের আলোচ্য বিষয় এইটুকুই ছিল। আপনাদের অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স লিংকটা পূরণ করবেন। ভাইয়া কোশ্চেন করতে পারেন। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই যে গত ক্লাসে যে দেখলাম অ্যাডসেট 3টা করছিলেন, তো ওইটা কি সেলস এর ক্ষেত্রে করা যাবে নাকি শুধু ক্যাম্পেইনের ক্ষেত্রে? এটা যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে করতে পারবেন আপনি। তাহলে আমি সেলস এর ক্ষেত্রেও তো এইভাবে করতে পারবো? হ্যাঁ, সেলসও তো একটা অবজেক্টিভ, তাই না? অবশ্যই করতে পারবেন। জি জি। হ্যালো। জি হ্যালো ভাইয়া বলেন। হ্যাঁ, আমি একটু জাস্ট রোয়াসের পুরো ইয়েটা একটু আরেকবার ইয়ে করা যাবে, বলা যাবে? পুরো অ্যাপ্লিকেশন। রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, এরপরে কে আছেন বলেন। অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়েছি, আপনি অ্যাটেন্ডেন্স লিংকটা পূরণ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কথা ছিল। জি ভাইয়া বলেন। এখানে যে যে বিশেষ স্কলারশিপের আপনার মেম্বারশিপ কার্ড বা মেম্বারশিপ যেটা, সেটা কি পরবর্তীতে যে কোনো সময় করলে হবে? তখন হয়তো ভাইয়া এখন যে একটা ইয়া চলতেছে, ডিসকাউন্ট চলতেছে, হয়তো বা সেই ইয়েটা মিস করবেন আর কি, যদি ইয়েতে নেন। এখানে বলা হয়েছে যে গোল্ড প্ল্যানের মূল্য 3500 টাকা, ইউআই ল্যাবের শিক্ষার্থীদের জন্য 2550 টাকা। হ্যাঁ জি, তাহলে আমি যে কোনো সময় কি 2550 টাকা দিয়ে এই মেম্বারশিপটা নিতে পারি? এখন এটা যতদিন না পর্যন্ত এটা প্রাইসটা বেড়ে যায়, যদি প্রাইসটা কোনো সময় বেড়ে যায় তখন কিন্তু আপনাকে বাড়তি প্রাইস দিয়ে নিতে হবে আর কি। প্রাইস বাড়লে কেমন বাড়তে পারে? জি,
প্রাইস যদি বাড়ে তাহলে কেমন বাড়তে পারে? 500-1000 বাড়তে পারে। এটা কি আপাতত আমরা কোর্স যতদিন অব্দি আছে ততদিন অব্দি তো এই অ্যামাউন্টটাই আছে নাকি? জি জি জি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কেউ আছেন? স্যার জি স্যার বলেন। স্যার আমাদের এই মানে আমরা তো রেগুলার রুটিন বেস ক্লাস করি না, এর বাইরে আমাদের যদি একদিন সময় দিতেন কিছুক্ষণ, মানে অনেকের অনেক পার্সোনাল ইয়ে আছে ওগুলা একটু ঠিক করার জন্য যদি একদিন সময় দিতেন, মানে রুটিন এর বাইরে আর কি। আচ্ছা, রুটিনের বাইরে যদি সময় দিতে হয় তাহলে আগামীকাল আপনারা আগামীকাল যদি আপনার ফ্রি থাকেন আপনারা সময় নিতে পারেন, ধরেন বিকেল 4:30 থেকে 5:30, 1 ঘন্টা। হ্যাঁ জি স্যার, ভালো হয় এটা এটা হইলে। ঠিক আছে, তাহলে আমি দেখি আপনাদের সহ আরো অন্যান্য ব্যাচে যারা যারা আছে এদেরকে নিয়ে, কারণ সবাই তো আর সেখানে যুক্ত হবে না, যাদের প্রবলেম তারাই যুক্ত হবে আর কি। তো আপনারা হ্যাঁ হ্যাঁ জি স্যার। ঠিক আছে 4:30 অথবা 5টা, এটা আমি আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিব। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে জি স্যার। একটা লিংক দিব, এই লিংকটা। ওকে, জি সাপোর্ট ক্লাস হিসেবে আমি আগামীকাল কি বার, সোমবার না? জি স্যার। হ্যাঁ, আগামীকাল দিয়ে দেব। ঠিক আছে, 4:30টার দিকে ধরে রাখেন, 4:30 থেকে 5টার মধ্যে আর কি। ঠিক আছে, ওকে ঠিক আছে। আর কেউ আছেন? কে কামার উদ্দিন। হ্যালো ভাইয়া, জি গত ক্লাসে লুক লাইক অডিয়েন্সটাতে দেখলাম, সেক্ষেত্রে আমার পেজে তো ধরেন লাইক বা ফলোয়ার বেশি নাই, তো সেক্ষেত্রে এখন করলে কি আমি কি ভালো রেজাল্ট পাবো তাই, নাকি আগে আপনার আগে লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে হবে? আগে আপনার লাইক ফলোয়ার গুলো বাড়াবেন, অথবা আপনি ভিডিও ক্যাম্পেইন করবেন, আপনার ভিডিওতে বেশি পরিমাণ লাইক ভিউ থাকতে হবে। সেই সকল ভিডিওতে আপনি লোকালাইক ক্যাম্পেইন অথবা আপনার পেজে যদি ভালো পরিমাণটা লাইক অথবা ফলো থাকে, এঙ্গেজমেন্ট ভালো থাকে, তখন আপনি সেটা দিয়ে করলে ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনার এখন লাইক ফলোয়ার কমই থাকে তাহলে আপনি সেটা দিয়ে তো একটা ভালো অডিয়েন্স তৈরি করতে পারবেন না। ও আচ্ছা, ঠিক আছে, এটাই জানার জন্য। ওকে, আর কেউ আছেন কোশ্চেন করার? আর কেউ নাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।